আমি আজকের ক্লাসে যা যা জিনিস আলোচনা করব, তোমরা আজ থেকে স্কুলে বা প্রাইভেট টিউশন যেখানেই পড়ো না কেন, কোনোদিন কোনো টিচার হয়তো এই জিনিসগুলো এইভাবে বলেনি। আমি মানে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ক্লাসের মধ্যে এমন অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা আজকে নতুন জানতে চলেছো। সত্যি একটা সেন্টেন্সের মধ্যে এরকম জিনিস থাকে, এগুলো তো কোনোদিন আমাদের বিশ্লেষণ কেউ করেনি, কেউ তো কোনোদিন আমাদেরকে এভাবে বলেনি। সেই জিনিসটা তোমরা পেতে চলেছো। তো সবাই মন দিয়ে ক্লাসটা করবে। তোমরা যারা সামনে রয়েছো আমার, তোমরা যারা ক্লাস করছো তোমরা মন দিয়ে করবে, আর অনলাইনে যারা রয়েছো তোমরা মন দিয়ে ছোট্ট একটা ক্লাস একটু বোঝার চেষ্টা করো, দেখি অনেক কিছু জিনিস আজকে পাবে এই ক্লাস থেকে। বেসিক গ্রামার ফর রাইটিং, রাইটিং এর জন্য যে বেসিক গ্রামার গুলো প্রয়োজন সেইগুলো দিয়ে আমরা আস্তে আস্তে রাইটিং এর সেই সর্বোচ্চ চূড়ায় যাব। ঠিক আছে। আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট পার্ট অফ সেন্টেন্স, মানে এই যে লাস্টে যে লাইনটা দেখতে পাচ্ছ, আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের ডিফারেন্ট যে পার্ট থাকে সেইগুলোকে আগে আমরা আইডেন্টিফিকেশন করব। আগে সবার আগে একটা সেন্টেন্স এমন নয় যে ট্রান্সলেশন দিচ্ছি, দুটো লাইন করে দাও হয়ে গেল, টেন্স বলে দিলাম, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স না। আমরা ছোট সেন্টেন্স কেন, আমরা বড় বড় সেন্টেন্স করব। তার জন্য ওই সেন্টেন্সের মধ্যে কি কি পার্ট রয়েছে সেই পার্ট গুলো আমরা ভেঙে 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 আগে ভালো করে বুঝবো। একটা বাক্যের মধ্যে বিভিন্ন অংশ থাকে, যেটা একটু আগে আমি বলছিলাম, বাক্যে বিভিন্ন অংশ থাকে। সেই অংশগুলো আমরা কি করে চিনবো? বাক্যের স্যার বলছেন তো বাক্যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব অনেক কিছু থাকে, কি করে চিনবো? কি করে চিনবো? সেই চেনার জন্য সবার আগে আমরা ভার্বের কাছে যাব। স্যার ভার্বটা ছোটবেলা থেকে আমরা চিনি, ঠিক আছে, ছোটবেলা থেকে আমরা ইংলিশ কিছু শিখি বা না শিখি জানি কাজ করা বোঝালেই ভার্ব হয়, তাহলে ভার্ব তো চিনতে পারবো। তো সেন্টেন্সে আগে ভার্বের কাছে যাব, সবার আগে ভার্বকে খুঁজে বার করতে হবে। আমি ভাত খাই, খাই, খাই হচ্ছে ভার্ব। ভার্বের কাছে গিয়ে তুমি বিভিন্ন রকম প্রশ্ন করো, ভার্ব তোমাকে সেন্টেন্সের বাকি সব পার্ট সম্বন্ধে সবকিছু বলে দেবে। বলেছিল এটা এর আগে কেউ এরকম ভাবে? ভার্ব তোমাকে সেন্টেন্সের সবকিছু সম্বন্ধে বলে দেবে। ভার্ব হচ্ছে আমাদের কি বলে, জ্ঞানদা। আচ্ছা, ভার্বের কাছে কিভাবে কি হয় দেখো, এখানে তো আমি এই জিনিসটা দেখাচ্ছি, এবার সেন্টেন্স দিয়েও তোমাকে সেই প্রমাণটা দেবো যে ভার্বের কাছে সত্যি প্রশ্নগুলোর উত্তর আমরা পাই কিনা। দেখো, কে বা কারা, ভার্বকে তুমি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো কি পাবে? সাবজেক্ট। আমার মুখের কথার দিকে সবাই ফোকাস করবে। যদি দেখতে কিছু ক্ষেত্রে সমস্যা হয়, আমার কথাটাই কিন্তু মেন, ঠিক আছে। তো বাক্যে যদি কে মানে সিঙ্গুলার যদি হয় তাহলে কে একজনকে পাবো, আর কারা যদি প্লুরাল হয় কারা পাবো। তাহলে একজনও তো সাবজেক্ট হয়, আবার অনেকজনও তো সাবজেক্ট হয়। তাহলে ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। পুরো ক্লাসের পিডিএফ আগের দিন যেমন আমি বলছিলাম, পিডিএফটা লিংক আমাদের অ্যাপ্লিকেশনে দিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটেও লিংক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা পিডিএফটা পুরো ডাউনলোড করে নেবে। কারণ এই জিনিসগুলো সত্যি খুব ভালো জিনিস, এগুলো কোনো বই এরকম ভাবে আমরা পাবো না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে না, ব্যাকগ্রাউন্ড তোমরা জানো কিরকম থাকে। তো সেই পিডিএফ থেকে তোমরা জিনিসটা ভালো করে বাড়িতে রেখে নিজেরা সুন্দর করে বুঝতে পারো। আজকে আমি সুন্দর করে বোঝাচ্ছি, সেটা ভালো করে আগে ফোকাস করো। তাই লেখার দিকে আমরা খুব একটা বেশি মন দেবো না, আমরা বুঝবো। এবং এই পিডিএফটা সবাই পেয়ে যাবে, যারা অফলাইনে রয়েছে এবং যারা অনলাইনে রয়েছে, তোমরা সবাই পেয়ে যাবে। সেই জিনিসগুলো সবই পেয়ে যাবে। দেখো, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, তাই তো। বা কেন রেখেছি? কারণ ওই যে বললাম সাবজেক্ট সিঙ্গুলারও তো হয়, সাবজেক্ট প্লুরালও তো হয়, তাহলে কারা দিয়ে প্রশ্ন করলে প্লুরাল সাবজেক্ট পাবো। এবার ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে, তাহলে অবজেক্ট পাবো। কি বা কাকে, তাহলে কে বা কারা সাবজেক্ট, কি বা কাকে অবজেক্ট। কিভাবে কিভাবে হয়, কিভাবে দিয়ে তুমি প্রশ্ন করলে তুমি অ্যাডভার্ব অফ ম্যানার পাবে। মানে তুমি কিভাবে অঙ্ক করো, আমি খুব তাড়াতাড়ি স্যার অঙ্ক করি, এটা হয়ে গেল ম্যানার, তাই না। তাহলে কিভাবে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাবো। কোথায়, তুমি কোথায় অঙ্ক করো, তাহলে কি পাবো? অ্যাডভার্ব অফ প্লেস পাবো, তাই না। কখন, তুমি কখন করো? সকালবেলা করি স্যার, অ্যাডভার্ব অফ টাইম পাবো। কেন করো? আমাকে লাইফে কিছু করতে হবে, শিক্ষিত হওয়ার জন্য করি, তাহলে তার রিজন মানে কারণ পাবো। তাহলে একটা সেন্টেন্সে ভার্বকে প্রশ্ন করলে এত কিছু পাওয়া যায়। আমরা সাবজেক্ট অবজেক্ট এই সম্বন্ধে স্যার বারবার বলে, আমরা বুঝি জানি, কিন্তু অ্যাডভার্বের এই যে প্রকারভেদ, মানে সাবজেক্ট অবজেক্ট ছাড়া, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আর একটা যে জিনিসটা বিশেষভাবে আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব ফ্যামিলিটা যেন ভালো করে পড়া দরকার। এবং অ্যাডভার্ব ফ্যামিলিতে যেগুলো থাকে, অ্যাডভার্ব অফ প্লেস, টাইম, রিজন, ঠিক আছে, এই জিনিসগুলো থাকে।
আচ্ছা, এবার আমরা এই সেন্টেন্সের মধ্যে দিয়ে, এই যে সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমরা জিনিসগুলো বুঝে নেব। এই যে জিনিসগুলো আমি বললাম, এবার এই পুরো সেন্টেন্সটার মধ্যে এই সব কিছু রয়েছে। স্যার ছোট্ট একটা সেন্টেন্স বলতে এখান থেকে এইটুকু আমরা ট্রান্সলেশন করে দিয়ে দিতাম, আমাদের রাইটিং কি হয়ে যেত? আমাদের রাইটিং এ সবসময় কি আমরা ছোট সেন্টেন্স লিখি? আমরা একটা বড় একটা সেন্টেন্স দিয়ে আগে চলবো, যখন ছোট সেন্টেন্স তখন জল ভাত হয়ে যাবে। কঠিনটা যখন করব না, সহজটা অনেক সহজ। সেন্টেন্সটা কি পাচ্ছি? মানববাবু কোন একজন নাম, রসুলপুর গ্রামের কোন একটা গ্রামের নাম, নিরক্ষর মানুষদের মানে অশিক্ষিত যারা পড়াশোনা করেনি সেই নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে, নিরক্ষরদের তো শিক্ষিত করতে হবে, শিক্ষিত করতে 2019 সালের জুন মাসে কি করলো? কয়েকজন শিক্ষা অনুরাগী ব্যক্তির মানে যারা পড়াশোনা আর কি করে বা জানে, অংশগ্রহণের মধ্যে দিয়ে রসুলপুর বাজারে একটি নৈশ বিদ্যালয় চালু করেন। মানে কি, শিক্ষা অনুরাগী ব্যক্তির অংশগ্রহণ মানে যারা পড়াশোনা করে নয়, আমি সরি ভুল বললাম, যাদের পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, ভালোবাসা রয়েছে। দেখা গেল আমি হঠাৎ করে একটা গ্রামে চলে গেলাম, ঠিক আছে, সেখানে সব মোটামুটি সাধারণ সব ছেলে মেয়েরা রয়েছে বা সাধারণ লোকজন রয়েছে, তারা পড়াশোনা কেউ করে না, ভালোবাসে না, তাদের তো পারবো না। সেখানে গিয়ে দেখা গেল 100 জনের মধ্যে 10 জনের এমন একটা ইচ্ছে ভেতরে কাজ করে যে যদি একটু সাইন করতে পারি তাহলে একটু ভালো হয়, ব্যাংকের ফর্ম ফিল আপের সময় সাইন করতে পারবো, এই বিভিন্ন জিনিস কিছু জনের মধ্যে আসে, তাদেরকেই বলা হচ্ছে কি শিক্ষা অনুরাগী ব্যক্তি। সেই শিক্ষা অনুরাগী ব্যক্তিগুলো অংশগ্রহণ করেছিল, তার ফলে কি হয়েছিল, এই রসুলপুর বাজারে একটি নৈশ বিদ্যালয় চালু হয়। নৈশ মানে রাতের বেলা বিদ্যালয়টা চলবে, একটি বিদ্যালয় চালু করা হবে যেটা রাত্রে বেলা চলবে, ঠিক আছে, কোনো একটা গ্রামে হবে, কোনো একটা সময় হবে। কাদের জন্য? যারা একটু শিক্ষা অনুরাগী, যারা একটু পড়াশোনা করতে চায় কিন্তু ছোটবেলায় বিভিন্ন সুযোগের অভাবে হয়তো করতে পারেনি, তাই না? হয়তো ছোটবেলায় তাদের মানে আমরা যেমন পড়াশোনা করতে পারছি, হয়তো তারা ক্লাস 6-7 এ পড়ার সময় থেকে তাদের কাজ করতে হয়েছে, কারণ পড়াশোনার আগে কি রোজগার। ঘরে খাবার নেই, পড়াশোনা কোনো কাজে লাগবে না, তখন সবার আগে রোজগার করতে হবে। দেখা গেল সেই ভাইটার দুটো বোন রয়েছে, ঠিক আছে, বাবা মা সেরকম কাজ করে না, অর্থ নেই, তাকে কি করতে হবে? আগে রোজগার করতে হবে। তো সেই রকম মানুষ তো অশিক্ষিত মানুষ মানে কি, আমরা কিন্তু সবসময় অশিক্ষিত মানুষদের আমাদের নর্মাল সেই বাজে বাজে বন্ধু বান্ধব দিয়ে তুলনা করতে পারি না, যে আমার ওই বন্ধুটা পড়াশোনা করে না বলে সে ভবিষ্যতে অশিক্ষিত হবে না। কিছু সিচুয়েশন এমনও ঘটে যে পড়াশোনা তারা ছোটবেলা করতে পারে না, বিভিন্ন সামাজিক কারণে, হয়তো ছোটবেলা থেকেই সংসারের বোঝা মাথায় নিতে হয়। আমাদের মধ্যে সেই জিনিসটা নেই বলে আজকে আমরা ক্লাস করছি, আমরা জিনিসটা পেয়েও আর কি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু কিছু লোক চাইলেও পারে না, কারণ ছোটবেলা থেকে, কারণ শিক্ষা পড়ে আগে, পেট পেট না চললে শিক্ষা দিয়ে কি হবে? শিক্ষা নিয়ে কোনো আলোচনার কোনো মানে নেই, আগে খাবো, পেট ভরবে, তারপরে শিক্ষা। তো এরকম অনেক লোক ছিল হয়তো, বা নর্মালি থাকে, এখনো আমরা দেখতে পাই, তারা ছোটবেলা থেকে কাজ যেহেতু করেছে তাই তারা কি করতে পারেনি, তাই তারা পড়াশোনা করতে পারেনি। যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটা হয়তো তারা পায়নি। তো এখন বড় হয়েছে, দেখছে খুব অসুবিধা হচ্ছে, পড়াশোনা জানি না বলে ব্যাংকে গিয়ে কোনো কথা বলতে পারছি না, বা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের সমস্যা হচ্ছে। তো তার জন্য যদি একটু বেসিক এডুকেশন হয়, তার জন্য মানববাবু দায়িত্ব নিল যে আমি একটা কি করব, বিদ্যালয় যেটা রাতের বেলা চলবে, এবং সেখানে আমি গ্রামের কিছু যারা যারা একটু উৎসাহী যে পড়াশোনা করতে যায় তাদেরকে নিয়ে আমি একটা বিদ্যালয় খুলবো। তো এটা জাস্ট সেন্টেন্সের অর্থ বোঝালাম, ঠিক আছে? সেন্টেন্সের অর্থ ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই সেন্টেন্সে সবার প্রথমে যাকে খুঁজবো সেটা হচ্ছে, কাকে খুঁজবো? না, ভার্ব। আমাদের মেন হিরো হচ্ছে ভার্ব, কারণ এই তো সব আমাকে বলতে পারে, এর কাছেই সব প্রশ্নের উত্তর রয়েছে, ঠিক আছে? এ হচ্ছে জ্ঞানের ভান্ডার। দেখো ভার্ব কোনটা, দেখি কে বলতে পারে ভার্ব কোনটা, ভার্ব কোনটা দেখি। চালু করেন, চালু করেন, মেয়েরা জিতে গেল। হ্যাঁ, চালু করেন, এটা হচ্ছে ভার্ব। স্যার আরো ভার্ব আছে তাই তো? না, মেন জিনিসটা বুঝতে হবে, এই চালু করেন হচ্ছে এখানে ভার্ব। আচ্ছা, এবার এই চালু করেন কি নিয়ে সব কাজ হবে। চালু করেন এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। আচ্ছা, ভার্বকে প্রথম প্রশ্ন করো, কে বা কারা করে? এখানে কারা নেই তো, কোনো একজন ব্যক্তি তো দায়িত্বটা নিয়েছে, তাহলে কে করে? তাহলে মানববাবু হচ্ছে কে? সাবজেক্ট। মানববাবু হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়ে গেছি। আচ্ছা, ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম।
কি করে বা কাকে করে, কি করে? নৈশ, আচ্ছা নৈশ না, একটি থেকে, একটি নৈশ বিদ্যালয়, একটি নৈশ বিদ্যালয় চালু করেন, মানে নর্মালি বিদ্যালয় চালু করেন, বিদ্যালয় হচ্ছে মেন অবজেক্ট। বিদ্যালয় সম্বন্ধে যদি বলি একটি নৈশ বিদ্যালয় চালু করেন, তাহলে বিদ্যালয় হয়ে গেল কি অবজেক্ট। আমরা তিনটে পেয়ে গেছি। আচ্ছা কিভাবে, কিভাবে করে, ভার্বকে প্রশ্ন করা যে কিভাবে করে, কিভাবে বলো? হ্যাঁ, শিক্ষা অনুরাগী ব্যক্তিদের অংশগ্রহণের মধ্য দিয়ে, এই যে এই পুরো অংশটা, এটা কি? সেন্টেন্সটা ভালো করে বুঝলে তোমরা নিজেরা নিজেরা ট্রান্সলেট করতে পারবে। হ্যাঁ, এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা তারপরে কোথায় করে, কোথায়? রসুলপুর, রসুলপুর বাজার, এটা হচ্ছে কি প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা তারপরে কখন করে? 2019 সালের জুন মাসে, এটাকে তাহলে কি পাচ্ছি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কেন করে? তাহলে এই নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে। ঠিক আছে, আমি জিনিসগুলো লাইন দিয়ে লাইন দিয়ে দেখালাম। আমার এবার আমি এই জিনিসটাকে পার্টে পার্টে ভাগ করে তোমাদেরকে একদম ছক ওয়াইজ জিনিসটা দেখাচ্ছি, যাতে পরিষ্কার জিনিসটা বুঝতে পারো। চলো এবার ছক ওয়াইজ জিনিসটা আমরা দেখবো। কে করে? মানববাবু করে। মানববাবু হচ্ছে সাবজেক্ট, আমরা খুঁজে পেয়েছি, কারণ ভার্ব তো আগে করতে হয়। ভার্ব তো আমরা দেখলাম কি করে, কি করে? নৈশ বিদ্যালয়, এটা হয়ে গেল কি অবজেক্ট। কিভাবে করে? হ্যাঁ, কয়েকজন শিক্ষা অনুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় করে? রসুলপুর বাজার, এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ প্লেস। কখন করে? 2019 সালের জুন মাসে, এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ টাইম। কেন করে? রসুলপুর গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে, এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ রিজন। পুরো পার্টটা বিশ্লেষণ করা হয়ে গেছে স্যার, আমরা পার্ট সব চিনে গেছি। এবার পার্ট চিনে কি হবে, পার্ট চিনে কি হবে, পার্ট তো চিনতে হবে। এবার আমরা কি করব? এবার আমাকে সেন্টেন্সটা ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করতে হবে। চলো কিভাবে এই জিনিসটা আর বুঝতে হবে, বুঝে গেছি। এবার আমরা ট্রান্সলেশনের দিকে চলো এগোই। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয়, যদি অ্যাক্টিভ ভয়েস, জানি আমরা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? হ্যাঁ, বক্তা বা কর্তা নিজে কাজ করছে, সেটা অ্যাক্টিভ ভয়েস, এবং কাজটা অন্য কেউ করাচ্ছে তাকে দিয়ে, সেটা হয়ে যায় প্যাসিভ ভয়েস। তখন যদি অ্যাক্টিভ ভয়েস হয়, সেটাতে কি হয়? প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই তিনটে জিনিস তো আমরা পেয়েছি। তারপরে অবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্টও বসানো যায়, ঠিক আছে, অথবা অ্যাডভার্বিয়াল। সব ক্ষেত্রে তো অবজেক্ট থাকে না, কিছু ক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকে, কিছু ক্ষেত্রে অ্যাডভার্বিয়ালস থাকে। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে পার্টটুকুকে বলে প্রিন্সিপাল ক্লজ। তাহলে সবার আগে প্রিন্সিপাল ক্লজটাকে আমরা সেন্টেন্সে নরমালি বসাতে পারি অ্যাক্টিভ ভয়েসে। তারপরে কি বসাতে পারি? এক্সটেনশন। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশের মধ্যে কি কি পড়ে? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টের পরে আমরা এই পার্টগুলো পরপর লিখতে পারি। এবার স্যার এই পার্টগুলো কি পরপরই লিখতে হবে? তাহলে তো মুখস্থ করে রাখতে হবে, ম্যানার, প্লেস, এবার তো মনে থাকে না আমাদের। যারা সেন্টেন্স লেখে ইংলিশে ঘর ঘর করে লেখে, তারা কি সব মনে করে? এবার ম্যানার লিখতে হবে, তারপরে রিজন লিখতে হবে, এই কি জানো জানো এরকম করে, তারা তো লিখে দেয়। তো এই যে পার্টগুলো, এগুলো পরপর লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই যে ম্যানার, এগুলো পরপর লিখতে হবে এমন কোনো, আগে পরেও লেখা যায়, তবে সবার আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিছু ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্টের আগেও এগুলো বসানো যায়। মানে এই সেন্টেন্সটা যে ভ্যারাইটিস ভাবে ট্রান্সলেশন করা যায়, আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, বাক্যের আমরা কি বুঝছি? বাক্যের প্রিন্সিপাল ক্লজ বা মূল বাক্যাংশের পরে অ্যাডভার্বিয়ালস গুলোকে ধারাবাহিকভাবে ম্যানার, প্লেস, টাইম, রিজন, মানে প্রিন্সিপাল ক্লজের পরে আমরা একদম মানে কি বলে সিকোয়েন্স অনুযায়ী ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন, এভাবে বসাতে পারি। প্রিন্সিপাল ক্লজ আমরা চিনি না? যে ক্লজটা আর কি স্বাধীন, যে কারোর উপর ডিপেন্ড করে থাকে না, যে ক্লজটা একাই আর কি সম্পূর্ণ, যার অন্য কাউকে লাগে না, সেটাকে কি বলে? প্রিন্সিপাল ক্লজ। আর যার অন্যের হেল্প দরকার তাকে কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ নিয়ে আগের দিনও কিছু আলোচনা হয়েছে না?
আচ্ছা, তাহলে ম্যানার, প্লেস, টাইম, রিজন এগুলো আমরা ধারাবাহিকভাবে পরপর বসাতে পারি, কিন্তু সবার আগে প্রিন্সিপাল ক্লজটাকে বসাবো। আচ্ছা, সেক্ষেত্রে অনেক ব্যাপার রয়েছে, ভালো করে ক্লাসটার দিকে মন দাও। আচ্ছা, এটি কোনো বাধা ধরা নিয়ম নেই, এই যেটা বলছিলাম, কোনো বাধা ধরা নিয়ম কিন্তু এর নেই যে আমাকে এই ম্যানার তারপর প্লেস, না তুই প্লেসটাকে আগে বসিয়ে দিলাম কোনো ব্যাপার না, টাইমটাকে বসিয়ে দিলাম কোনো ব্যাপার না, আগে পরে এটা হতে পারে, এই নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এগুলোকে কি বলে? এগুলোকে বলে অ্যাডভার্বিয়ালস। এগুলো আমরা সুবিধাজনক ভাবে বসাতে পারি। ঠিক আছে, এখানে আমরা বেসিক একটা জিনিস বুঝতে পারলাম। আমি জিনিসের পিডিএফ দিয়ে দেবো, বাড়িতে নিজেরা আরেকবার পড়বে, দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে কি আসবে? সাবজেক্ট আসবে, অবজেক্ট আসবে, আমরা জানি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, প্রথমে অবজেক্ট, তারপর কি টেন্স অনুসারে বি ভার্ব বসবে। আমরা জানি তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, কত কিছু বি ভার্ব, মোডাল ভার্ব, কত কিছু আছে, ওইগুলো বসবে। তারপরে কি বসবে? ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্মকে কি বলে? ভার্বের ফার্স্ট পার্টিসিপেল। তাই না? আমরা কনজুগেশন অফ ভার্ব যখন পড়াতে, উপরে কি কি লেখা থাকে? ফার্স্ট পার্টিসিপেল লেখা থাকে হেডিং এ। আচ্ছা, এই যে এই অংশটুকুকে কি বলে? প্রিন্সিপাল ক্লজ, তাই তো? তারপরে যে এক্সটেনশন যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা বসাবো, যেটা নিয়ে একটু আগে আলোচনা হলো, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই চারটের মধ্যে সবকিছু সব সেন্টেন্সে থাকে এমন কোনো ব্যাপার নেই, একটা দিল, কোনোটায় দুটো দিল, হতে পারে কোনো সেন্টেন্সে ম্যানার রয়েছে, কোনো সেন্টেন্সে প্লেস রয়েছে, কোনো সেন্টেন্সে দুটোই রয়েছে, সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে সেই সেন্টেন্সে কি থাকবে। আচ্ছা, এবার বাক্যের প্রিন্সিপাল ক্লজ, যেটা প্রিন্সিপাল ক্লজ বা মূল বাক্যাংশের পরে আমরা অ্যাডভার্বিয়ালস গুলোকে ধারাবাহিকভাবে, যেটা আমি বলছিলাম আর কি, মানে পরপর যে বসাতেই হবে তার বাধা ধরার নিয়ম নেই, এটা আমি দুবার করে লিখেই যাতে বুঝতে সুবিধা হয়। যখন মনে হবে কাজটি কারোর দ্বারা বা কোনো কিছুর প্রভাবে সম্পন্ন হচ্ছে, আমরা জানি কারোর দ্বারা বা কোনো কিছুর প্রভাবে সম্পন্ন হচ্ছে, তখন সেটা কি? প্যাসিভ ভয়েস, মানে বক্তা নিজে কাজ করছে না, অন্য কিছু, অন্য কারোর দ্বারা কাজটা হচ্ছে। সচিন 6 মেরেছে, অ্যাক্টিভ ভয়েস, সচিনকে 6 মারানো হয়েছে, সম্ভব? হ্যাঁ, সচিন নামের কোন একটা রোবট আছে, আমি রিমোট টিপছি, 6 মারছে, হবে না? হবে তো। তো যখন কাজটি সরাসরি কেউ করে, তখন সেটি হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস, তাই তো? তো মানববাবু, এবার এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, মানববাবু রসুলপুর গ্রামের, এই যে সেন্টেন্সটা, নিরক্ষর মানুষদের শিক্ষিত করতে 2019 সালের জুন মাসের কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে রসুলপুর বাজারে একটি নৈশ বিদ্যালয় চালু করেন। এখানে মানববাবু নিজেই বিদ্যালয়ে চালু করার কাজটি করেছে, তাই এটা কি অ্যাক্টিভ ভয়েস, তাই না? এখানে মানববাবু এ তো নিজে কাজ করছে, একে দিয়ে অন্য কেউ করাচ্ছে না, তাই না? তাহলে মানববাবু যেহেতু নিজেই করছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস, আমরা বুঝে গেছি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমাদের প্যাসিভের দরকার নেই। তাহলে প্যাসিভ নিয়ে আর ভেবে লাভ নেই, প্যাসিভের স্ট্রাকচার নিয়ে ভেবে দরকার নেই, আমরা অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা তৈরি করব, তাই তো? আচ্ছা দেখো, এবার অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা যখন তৈরি করব, কি কি পেতে পারি? প্রথমে কি লিখবো? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, যেটা বললাম কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এইটুকু প্রিন্সিপাল ক্লজ বলে, তারপর অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, এইভাবে জিনিসগুলো পরপর চলবে। ভার্ব হচ্ছে কে? চালু করে, চালু করে, তাই না? চালু করে, চালু করে, এটাকে কি বলে? এটা হচ্ছে ভার্ব। আমরা ভার্ব তো খুঁজে পেয়েছিলাম। তো চালু করা মানে কোনো কিছু একটা স্থাপনা করলো, স্থাপনা করলো, কোনো একটা কিছু চালু মানে কি? এখানে স্থাপন করা হচ্ছে যে জিনিসটা এবার চলবে। তো চালু করাকে ইংলিশে কি বলে? এস্টাবলিশড। কোনো কিছু এস্টাবলিশড হলো, এবার কাজটা চলবে। আচ্ছা, চালু করে, কে চালু করে? মানববাবু, এই যে ট্রান্সলেট হয়ে গেল মানববাবু, সাবজেক্ট আমরা লিখলাম মানববাবু। আচ্ছা, এবার কি লিখবো? ভার্ব, ভার্ব তো এস্টাবলিশ হয়ে গেল। কি করে? নৈশ বিদ্যালয়, একটি নৈশ বিদ্যালয়, এর ট্রান্সলেশন কি হবে? এ নাইট স্কুল, এ নাইট স্কুল। একটি, একটিকে কি বলে? এ, নৈশ মানে রাত, নাইট, আর বিদ্যালয় হচ্ছে স্কুল। কঠিন, এগুলো ভাবতে হবে, কোনো জায়গাতে মুখস্থ করতে হবে। আমরা যে ছোট্ট ছোট্ট অংশগুলোকে দেখি, একটা বাংলা ওয়ার্ড ইংলিশে নিয়ে আসা কোনো ব্যাপারই নয়। আচ্ছা, এবার কিভাবে করে? কিভাবে? কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্যে দিয়ে। স্যার এইটুকুই তো একটা বিরাট বড় ট্রান্সলেশনের অংশ, তাই না? এইটুকুকে তো আমাদের ট্রান্সলেশন করতে হবে। এবার এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এখানেও পার্ট ছিল, তো এই জায়গাটা একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে আমরা যখন দেখবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়া বা যে কোনো জিনিস যখন বড় হবে, সাবজেক্টটা বড় হলো,
বা ভার্বটা বড় হলো বা অবজেক্টটা বড় হলো, আমরা লাস্টের থেকে লেখা শুরু করব, শেষের থেকে লেখা শুরু করব। এই যে দেখতে পাচ্ছি না আমরা, এই যে এখানে কি, এটা এটা তো অবজেক্ট, তাই তো? না না, অবজেক্ট নয়, সরি, এটা হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, ম্যানার। তাহলে ম্যানারটা তার ছোট্ট একটা ম্যানার নয়, ম্যানারটা অনেক বড়। মানব দৌড়ায়, কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তা ফাস্টলি ওইটুকু তো ওয়ার্ড নয়, এখানে অনেক বড় ওয়ার্ড। তখন আমরা কি করব, আমরা শেষের থেকে শুরু করব। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, এটা লাস্টের থেকে শুরু করতে হবে। প্রত্যেকটা খণ্ড শুরু হবে তার শেষ থেকে। সবার আগে তাহলে কি হবে? মধ্য দিয়ে। এটাই শেখার, এইটাই আমরা অনেকে বুঝি না বলে আমি ইংলিশে লিখতে পারি না। কি? মধ্য দিয়ে। কিসের মধ্যে দিয়ে? অংশগ্রহণের মধ্য দিয়ে। এই যে উইথ দ্য পার্টিসিপেশন, উইথ দ্য পার্টি, অংশগ্রহণকে কি বলে? পার্টিসিপেশন। তার মানে আগে মধ্য দিয়ে, মধ্য দিয়ে কি আমরা উইথ কথাটা আমরা দিতে পারি। মধ্য দিয়ে মানে এখানে আমরা সেন্সটাকে তৈরি করব সাথে, এটার সাথে এটা হলো, সাথে অর্থে আমরা উইথ বসালাম। সবকিছু ওরকম বাংলার একদম এক্সাক্ট মিনিং ওরকম ভাবে সব জায়গায় বসালে ভালোও লাগে না এবং হয়ও না। মধ্য মানে এখন আমরা মিডিল বসাবো, মিডিল ভাল লাগে? এর মিডিলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এরকমটা তো না। এখানে সেন্স বুঝতে হবে, মধ্য দিয়ে মানে এটা সাথে, তাই না? আমাদের বক্তব্য আমরা শুনতে পাই মধ্য দিয়ে, মধ্য দিয়ে যায়। তো সেখানে মধ্য দিয়ে মানে তিনি কি বোঝাতে চাইতেন? তিনি বলছেন কি? উইথ। আচ্ছা, উইথ হলো, তাহলে মধ্য দিয়ে পেলাম উইথ। অংশগ্রহণের, তাহলে পার্টিসিপেশন। ঠিক আছে? কাদের পার্টিসিপেন্ট, কাদের পার্টিসিপেশন? শিক্ষানুরাগী ব্যক্তির। তাহলে আর কয়েকজন। এবার দেখো স্যার লাস্টের থেকে তো বললে, এবার বিষয়টা হচ্ছে, তো লাস্টের থেকে মানে আমরা কি তাহলে প্রথমে দিয়ে লিখবো, তারপর মধ্য, তারপর অংশগ্রহণ, তারপর ব্যক্তির, তারপর শিক্ষানুরাগী? না, এরকমটাও ঠিক নয়। লাস্টের থেকে লিখবো ঠিকই, তবে সেই ওয়ার্ডটা যেখান থেকে শুরু হচ্ছে, যেমন সঞ্চিতা লেখা আছে, এ সঞ্চিতা, আমি আগে সঞ্চিতা লিখলাম তারপর এ লিখলাম, হবে? আগে এ তারপরই তো সঞ্চিতা আসবে, এ সঞ্চিতা, তাই না? এখানেও তাই। যেটা যেটার সাথে জুড়ে রয়েছে, যাদের হৃদয় আত্মা এক হয়ে রয়েছে, তাদের মধ্যে প্রথমে যে তাকে আগেই বসাতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির, এই পুরো কথাটা হচ্ছে একটা কথা। তাহলে এই কথাটার আমরা প্রথমে কয়েকজনটাকেই লিখতে হবে, কারণ এটা পুরোটা একটা কথা। তাহলে কয়েকজন, সেভারেল শিক্ষানুরাগী, শিক্ষানু ব্যক্তির, তাই তো? এডুকেশন, এটা কি লেখা? উইথ দ্য পার্টিসিপেশন অফ সেভারেল এডুকেশন এনথুসিয়াস্টিক। হ্যাঁ, এনথুসিয়াস্টিক মানে যাদের মধ্যে উৎসাহ রয়েছে। তাহলে শিক্ষানুরাগীকে আমরা উৎসাহী মানে এনথুসিয়াস্টিক দিয়ে ব্যবহার করতে পারছি। আচ্ছা, এবার কোথায়? কোথায়? অ্যাডভার্ব অফ প্লেস। কোথায়? রসুলপুর বাজারে। তাহলে এটা আমরা কিভাবে করছি? অ্যাট দ্য রসুলপুর মার্কেট প্লেস। এইটুকু একটা সেন্টেন্সকে তো আমরা ট্রান্সলেট করতে হয়, লাস্টের দিকে যেতে হবে না? প্রথমে মার্কেট, তারপর ওটা তো ওরকম ভাবে করা যায় না। রসুলপুর বাজার, তাহলে এই যে রসুলপুর মার্কেট প্লেস, এইটুকু তো হচ্ছে রসুলপুর বাজার। তাহলে অ্যাট দা কি? অ্যাট কথাটা আনতে হবে, কারণ জায়গার আগে আমরা কি জানি? প্রিপজিশন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। কোনো একটা বাজার, ছোট্ট একটা জায়গা, তাই না? কোনো একটা স্কুল, ছোট্ট একটা জায়গা, কোনো একটা হসপিটাল, ছোট্ট একটা জায়গা। এর আগে আমি প্রিপজিশনের ক্লাসে এরকম ভাবে জিনিসগুলো বলেছিলাম যে কোনো এটা দেখা গেল একটা দেশ, ঠিক আছে? দেশের মধ্যে দিয়ে কি যাচ্ছে? রাস্তা যাচ্ছে। রাস্তার ওপর দিয়ে যখন কোনো কিছু যাচ্ছে তখন অন হয়, তাই তো? রাস্তার পাশে ছোট ছোট যাই রয়েছে, পেট্রোল পাম্প বলো, স্কুল বলো, মাঠ বলো, যা রয়েছে, সেগুলো সব কি হবে? সেগুলো সব অ্যাট হবে, সেগুলো সব অ্যাট হবে। এখন আমি হিসাব করব না যে পেট্রোল পাম্পের থেকে আমাদের স্কুলটা বড়, আমাদের স্কুলের থেকে কলেজটা বড়, তাহলে বড় ওটা ইন বসিয়ে দিই না। ওগুলো সব একটা ছোট্ট জায়গা, জায়গা মানে তার আগে অ্যাট বসাবো, অ্যাট। এবার দা কেন বসাবো? ওই নির্দিষ্ট ওই রসুলপুর মার্কেটটাকেই বলা হচ্ছে, তাই দা। তা এই দুটোকে তুমি বাংলা এরকম ভাবে পাবে না, এই দুটোকে নিজের ভাবে ব্যবহার করতে হবে, তাই না? তো প্রোনাউনের কাজই তো হচ্ছে বাকিগুলোকে আর কি জয়েন করা। আচ্ছা, এবার তারপরে কি লিখবো? কখন? 2019 সালের জুন মাসে। তো এখানটা আমরা কি লিখছি? ইন জুন অফ 2019। তাহলে এখানেও আছে কি? সাল। সালের আগে কি হয়? সালের আগে নয়, এখানে যে মাস, মাসের আগে ইন বসালাম। আর এটা সাল আমরা এভাবে লিখবো। এগুলো এই এই জিনিসগুলো একটুখানি মনে রাখতে হবে। কোনো একটা সাল, কোনো একটা তারিখ দিয়ে বললে প্রথমে আমরা তারিখটা লিখবো, তারপর সালটা লিখবো, ইন দিয়ে লিখবো ইন জুন অফ 2019। আচ্ছা, এবার অ্যাডভার্ব অফ টাইম, এটা তো হয়ে গেল।
এবার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব রিজন, সরি অ্যাডভার্ব অফ রিজন, রসুলপুর গ্রামে নিরক্ষর মানুষদের শিক্ষিত করতে। তাহলে এখানটা আমি কি পাচ্ছি, টু এডুকেট, এই জায়গাটাতেও আমাকে লাস্টের থেকে করতে হবে, শিক্ষিত করতে, এই যে শিক্ষিত করতে, টু এডুকেট, তাই তো, কাদেরকে, নিরক্ষর মানুষদের, এই যে দা ইলিটারেট পিপল, ইলিটারেট, লিটারেট নয়, ইলিটারেট পিপল, রসুলপুর গ্রামের, অফ রসুলপুর। দেখো এখানে লাস্টের থেকেই পরপর জিনিসগুলো রয়েছে। আবার বলছি, প্রথমে কি আছে, করতে দিয়ে তো শুরু করতে পারি না, শিক্ষিত করতে, তাহলে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে শিক্ষিত করতে। তাহলে টু এডুকেট, কোনো কিছু কোনো ভার্বের সাথে তয়কারে তে যুক্ত থাকলে আমি এর আগেও বলেছি কি হয়, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে টু শিক্ষিত করা, এডুকেট, তাই তো। তারপর কি, দা ইলিটারেট পিপল, এই যে নিরক্ষর মানুষদের, নিরক্ষরকে কি বলে, ইলিটারেট পিপল, ঠিক আছে। আর রসুলপুর গ্রামের, অফ রসুলপুর, রসুলপুর এর বোঝালে অফ হয়, তাহলে অফ রসুলপুর।